ভোটকেন্দ্র বা ব্যালট বাক্স দখলের চেষ্টা হলে দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি সিইসির। রোজার আগেই নির্বাচনের জোর প্রস্তুতি, সংবিধানে নেই পিআর, করতে হলে বদলাতে হবে আইন। ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে চায় এনসিপি, সাংগঠনিক শক্তি অর্জনের চেষ্টায় নেতারা। জাতীয় স্বার্থ ও মতাদর্শ বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী শিশু সহ একই পরিবারের ৯ জন দগ্ধ, সবার অবস্থায় আশঙ্কাজনক। ৩ দিনের সফরে দুপুরে দেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ঢাকা ইসলামাবাদ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের আশা। এবং কাগজে কলমে আটকে প্রত্যাবাসন, ৮ বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোড ম্যাপ তৈরির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের চেষ্টা হলে দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে জানিয়ে সিইসি বলেন, দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই উল্লেখ করে তিনি বলেন, পিআর নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, এ পদ্ধতিতে ভোটের জন্য আইন পরিবর্তন করতে হবে। স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করা হচ্ছে বলেও জানান সিইসি। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো। কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দিব ইনশাল্লাহ। ভোট আসতে আসতে দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগে সাংগঠনিক শক্তিমত্তা অর্জন করা দলটির মূল লক্ষ্য। আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না দলটির সদস্য সচিব আখতার হোসেন। এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর বেশিরভাগ দলই জোরেশোরে নেমেছে নির্বাচনী মাঠে। এরই মধ্যে সমমনাদের নিয়ে জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। ইসলামী দল এবং অন্যদের নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত। শক্তির জানান দিতে এমন বহুমাত্রিক জোটের সমীকরণ যেমন চলছে, একই সঙ্গে প্রার্থীও ঘোষণা করছে কিছু দল। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চষে বেরিয়েছে সারা দেশ। জুলাই মাসব্যাপী জেলায় জেলায় পদযাত্রা করে সারা ফেলেছে দলটি। ৩রা আগস্ট শহীদ মিনারে দলীয় ইশতেহারও ঘোষণা করে এনসিপি। সংস্কার, বিচার, গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবিতে সরব তারা। নির্বাচন নিয়ে কিছুটা নিরুত্তাপ থাকায় আসন সমঝোতা কিংবা জোট গঠনের নানা গুঞ্জন রটছে এনসিপিকে নিয়ে। নাগরিক পার্টির এই নেতা বলছেন, ইস্যু ভিত্তিক আলোচনা হলেও কোনো দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোট কিংবা সমঝোতার সিদ্ধান্ত হয়নি। নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির। যত রাজনৈতিক দলের সাথে আমাদের বৈঠক হয়েছে, এই বৈঠকগুলো নির্দিষ্ট ইস্যু ভিত্তিক, এবং ইস্যু ভিত্তিক আমরা মনে করি যে কারোর সাথেই মাঠের যোগসূত্র হতে পারে। আমরা নতুন দল, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এই নির্বাচনেও আমরা আমাদের যে ক্যাপাসিটি
অনুযায়ী আমাদের 300 আসনে আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, নিজস্বতা রক্ষা করে সাংগঠনিক কলেবর বৃদ্ধি এখন এনসিপির মূল লক্ষ্য। তবে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আখতার। আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে আমরা আমাদের সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে এখন কাজ করছি। আমরা চেষ্টা করছি সারা দেশের সব প্রান্তে যেন জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে যায়। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করেই আমরা তখন হয়তো জোট গঠনের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেদিকে আমরা তখন অগ্রসর হতে পারি। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা চেয়েছে 24-এর গণ অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 9 বছর পর জামালপুরে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সম্মেলন স্থল। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 9 বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে জামালপুর শহর কিন্তু উৎসবের শহরে পরিণত হয়েছে। প্রতিটি এলাকা পরিণত হয়েছে মিছিলের শহরে এবং এই মুহুর্মুহু স্লোগানে কিন্তু নেতাকর্মীরা আসছেন যে জামালপুর বেলটিয়া এলাকায় যে ত্রিবার্ষিক সম্মেলন স্থলে, সেখানে কিন্তু সকাল থেকেই সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে কিন্তু নেতাকর্মীরা এসে হাজির হয়েছেন। এখন কিন্তু সম্মেলন মাঠে আয়োজন করা হয়েছে এই সম্মেলন, সেই মাঠটি কিন্তু কানায় কানায় ভরে গেছে এবং সামনের আশেপাশের বিভিন্ন এলাকা কিন্তু নেতাকর্মীদের আগমনে কিন্তু লোকারণ্য হয়ে গেছে এবং তারা নানা ধরনের ফেস্টুন এবং কালারফুল টি শার্ট পরে, ক্যাপ পরে, নানা ধরনের রঙে বর্ণে সজ্জিত হয়ে আজকের এই সম্মেলনে তারা হাজির হয়েছেন এবং প্রত্যেকের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই কিছুক্ষণের মধ্যেই এখানে এইটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তবে আজকের এই সম্মেলন থেকে দলের আগামী নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেওয়া হবে বলে করছেন এখানকার যারা নেতাকর্মী এসেছেন, তারা কিন্তু উন্মুখ হয়ে আছেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ কখন বক্তব্য রাখবেন, সবশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন বক্তব্য রাখছেন সেই বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছেন। তো এই ছিল জামালপুরের বেলটিয়া এলাকা থেকে আমার কাছে ত্রিবার্ষিক সম্মেলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় সবকিছু। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ হয়েছেন নারী শিশুসহ একই পরিবারের 9 জন। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া জিনিসপত্র। দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন একই পরিবারের 9 জন। শনিবার ভোররাত 4টার আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এই বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। স্থানীয়রা প্রথমে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ধারণা করলেও পরীক্ষা নিরীক্ষা করে ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটে। ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। এই ঘটনায় নারী শিশু সহ যৌথ পরিবারের 9 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পার্সোনালি পড়া আছে 3 জনের এভিডেন্ট, বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো 8 জনের অবস্থায় সংকটাপন্ন। দগ্ধদের শরীরে 15 থেকে 53% পুড়ে গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, সামনের মাসের 1 তারিখ যেই বাড়িটি ছেড়ে অন্য আরেকটি বাড়িতে ভাড়ায় ওঠার কথা ছিল আসমা এবং সালমার পরিবারের, সেই বাড়িটি থেকে সে সময়ের আগেই দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের শয্যাশায়িত হতে হলো আসমা ও সালমা পরিবারের 9 সদস্যকে। গতকাল রাত 3টায় অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের পরিবারের 9 জন সদস্য দগ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাত্রে 3টার পর হঠাৎই একটি বিকট বিস্ফোরণের শব্দ পান তারা, এবং সেই শব্দ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে তারা দেখেন যে পুরো বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা সেখানকার পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে দেখেন তাদের প্রত্যেকের অবস্থায় গুরুতর, এবং সেই 9 জনকে তারা তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসেন। ভোর আনুমানিক 5টার দিকে হাসপাতালে তারা আসেন এবং 5টার পর এখানকার চিকিৎসকরা যেটা বলছেন যে 5টার দিকে আসার পরে তাদের চিকিৎসা শুরু হয় এবং এখানে 8 জন সদস্য চিকিৎসা দেওয়া হচ্ছে, অর্থাৎ জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং 1 জন সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং 8 জনের মধ্যে 6 জনকে এইচডিওতে স্থানান্তর করা হয়েছে এবং এর মধ্যে 3 জনের শ্বাসনালী কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু এখানকার সহযোগী অধ্যাপক আহমেদুল কবির চৌধুরী জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এখানে সবচেয়ে নির্মম বিষয় হচ্ছে 1 মাস বয়সী একটি শিশুর 30% শরীর কিন্তু দগ্ধ হয়ে গিয়েছে। তো এই নির্মম ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এলাকায় এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত। আমরা সেখানকার সবশেষ খবর জানতে সৈকতের কাছে চলে যাচ্ছি। সৈকত, সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় সিআই খোলা রোডে জাকির খন্দকার ভিলা বাড়িতে, টিন শেড বাড়ি, এই বাড়িতে হুঁশিয়ারি ব্যবসায়ী হাসান এবং তার স্ত্রী এবং 3 শিশু সন্তান সহ তাদের যৌথ পরিবারের 10 থেকে 12 জন এই বাড়িটিতে বসবাস করেন। এই বাড়ি তারা 3টি রুম নিয়ে বসবাস করেন। শুক্রবার 3টার সময় আমরা যেটা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি যে শুক্রবার রাত 3:30টার সময় এই বাড়িতে একটি বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং একটি ঘরে আগুন ধরে যায় এবং এই হাসানের ঘর থেকে পাশের আরো 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনে তাদের ঘরের সব আসবাবপত্র আগুনে পুড়ে যায় এবং দগ্ধ হন হাসান, তার স্ত্রী, তার 2 শিশু সন্তান, তার স্ত্রীর বড় বোন, তার শাশুড়ি এবং স্ত্রীর বড় বোনের 2 সন্তান সহ এই যৌথ পরিবারটির 9 জন দগ্ধ হন এবং স্থানীয়রা দ্রুত তাদের দগ্ধদের উদ্ধার করে তাদের ঢাকা রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান। খবর পেয়ে আদমজি ইপিজেড ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে তারা আগুন নির্বাপন করেন। তো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা তদন্ত করে তারা ধারণা করছেন যে এই হাসানের ঘরের ফ্রিজ যেটা রয়েছে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণ থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয় এবং সেই সাথে পাশের আরো 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনেই তারা দগ্ধ হয়েছেন। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে এটি বলছেন যে তারা প্রাথমিকভাবে তাদের ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে তারা এখনো তদন্ত চলছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এরপরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। তো এই ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় 9 জন দগ্ধ হওয়ার ঘটনা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে এবং তার আগে যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 36 জনের। সকাল 7:55 জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় 15 বছর বয়সী তাসনিয়ার মৃত্যু হয়। 33 দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা শিশুটির শরীরের 35% দগ্ধ ছিল। তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে। 21 জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল তাসনিয়া।
রাজধানীর বিমানবন্দর এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল ৮টার দিকে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছানোর আগেই কসাইবাড়ি এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনের বগিটি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনের কর্মীরা জানান, রেল স্টেশনের কাছাকাছি হওয়ায় ট্রেনটির গতি তুলনামূলক কম ছিল, ফলে বড় কোনো দুর্ঘটনায় পড়তে হয়নি যাত্রীদের। এছাড়া বিকল্প লাইনে উভয় পাশের ট্রেন চলাচলের সুবিধা থাকায় স্বাভাবিক রয়েছে রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছেন রেলওয়ে কর্মীরা। আমরা আসছিলাম একটু হাঁটাহাঁটি করতে, তারপর দেখলাম যে এখানে লাইনচ্যুত হয়ে দাঁড়িয়ে আছে। 8:30 থেকে 9টা নাগাদ এই দুর্ঘটনাটা ঘটছে। প্রথমত যাত্রীদের কোনো হতাহত হয়নি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সব যাত্রী সুস্থ আছে। ট্রেন চলাচলে কোনো বাধা বিঘ্ন নেই ইনশাল্লাহ। ট্রেন একটু আগে একটা গেল। দুপুরের সময় আরও থাকছে। অনেক দাম বেশি, আমাদের দ্বারা সম্ভব না। ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি নাই। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ভরা মৌসুমেও ক্রেতার নাগালের বাইরে ইলিশ। বছর ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সরবরাহ কম, দাবি বিক্রেতার। মাছ শিকারে ভুল সময় নির্ধারণে কমেছে প্রজনন। ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক আলিদার। দুপুরে বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সফরের সময় দুই দেশের মধ্যে 6টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সফরকালে ইশাক আলী প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পরে একে একে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে। 3 দশকেরও বেশি সময় পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় সফর এটি। বাংলাদেশে আশ্রয় নেয়ার 8 বছর পেরুলেও এখনও একজন রোহিঙ্গাও ফিরতে পারেননি নিজ দেশে। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের উচিত স্পষ্ট রোডম্যাপ তৈরি করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গুলিবিদ্ধ হয়ে পা হারান হাফেজ আহমদ। রাখাইনের শিকদার পাড়া গ্রামে সেনা অভিযানের ভয়াবহতা আজও তাড়া করে তাকে। প্রাণ বাঁচাতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান বাংলাদেশে, কিন্তু বেঁচে ফিরলেও গেল 8 বছরে ফেরা হয়নি স্বদেশে। হাফেজ আহমেদের মতো লাখো রোহিঙ্গার আস্থা নেই আর স্বদেশে ফেরা নিয়ে। আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনে প্রত্যাবাসন এখন যেন কেবল কাগজে কলমে। বেশি এখন যাই মনে হয় কুফুরের দেশ আল্লাহ রাতে দিনে হাঁড়ি দেওয়া শান্তি করে দেখালা আর মগ বাগিলা বলে আর এখন এল্লা খাসিয়া তো যাইব হদ্দি ঠিক আছে হরে রাখিব আর এখন যাইবেলা হন ফান নাই দে বন্ধ। গেল বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকার করে, কিন্তু এখন পর্যন্ত নেই বাস্তব কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের উচিত এখনই নিজস্ব একটি স্পষ্ট রুটম্যাপ তৈরি করা। আশা করা যায় যে সামনে যে 2টি আন্তর্জাতিক বৈঠক আছে, সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের সাইডলাইনে যে বৈঠকটি হওয়ার কথা, আর আরেকটি হচ্ছে ডিসেম্বরে কাতারের দোহাতে যে আন্তর্জাতিক সম্মেলন, এবং দুটির ক্ষেত্রেই বাংলাদেশ সরকার একটা সমন্বয়ের কাজ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন, তবে সবকিছুর পরেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 এর প্রত্যাবাসন হয়ে যেত। বাংলাদেশ প্রক্রিয়াগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আগামী 24 আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন, চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছে হয়েও দেশটোয়া থেকে বঞ্চিত এই অসহায় জনগোষ্ঠী প্রতিদিনই বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ,
কফতানিয়ায় এমন আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে গোলটেবিল আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ। উনি আমেরিকান যে নতুন যে পলিসি আসতেছে, ওরা যে চেঞ্জ হচ্ছে, ওইটা ওনার একটা অ্যাডভান্টেজ ছিলই। এমন কোনো দেশ নাই যারা প্রসপারাস এবং রিচ ন্যাশন হয়েছেন এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে, আর এক্সপোর্টটা মূল ডেস্টিনেশন ছিল ইউএসএ। তো আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে 20% হয়তো আমরা চেষ্টা করব এটাকে আরও কমিয়ে আনতে। এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। সামনে আমরা এই এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আমরাও একটা প্রসপারাস ন্যাশন হব। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে। আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরেই চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে। এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে, আলোচনা হচ্ছে, এইটাতে যে চেয়ারম্যান সাহেবরা বললেন, আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার। অত্যন্ত সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে গেছে এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবেন। কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে, উপজেলা চেয়ারম্যান একজন হয়েছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদের দায়িত্ব যে কাজগুলোর সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন, যেটা তার কাজ নয়। অর্থাৎ এটাকে সিস্টেমটাই এমন হয়েছে রাষ্ট্রের যে তাতে করে সে দখল করে নিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের তাদের যে ক্ষমতা আমাদের বরাবর হয়ে এসছে, সব যে দলই হোক, সেই ক্ষমতা আপনার একেবারে অমনিপোটেন্ট, সব কিছুর ওপরে। এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা, সে জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট, বাড়ির ডেভেলপমেন্ট, স্কুলের ডেভেলপমেন্ট, এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গেও আপনার তার জড়িত আছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। ডাকসু নির্বাচনের প্রার্থিতা স্থগিত হওয়াতে আপিলের শেষ দিন আজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, ডাকসু নির্বাচনে যে মনোনয়নপত্র জমা পড়েছিল 509 জন, তার মধ্যে যাচাই বাছাই শেষে যে 462 জন প্রার্থী এখন পর্যন্ত বৈধতা পেয়েছে এবং বাকিদের জন্য আজকের দিনটি আসলে শেষ হিসেবে ধার্য করা হয়েছে। তাদের প্রার্থিতা যে স্থগিত করা হয়েছে সেটা পুনর্বিচারের জন্য কিন্তু আজকে আপিলের শেষ দিন ধার্য করা হয়েছে। আজকে পর্যন্ত আমরা জানি যে সকাল 11টা পর্যন্ত আপিল করেছেন মোট 28 জন
প্রার্থী আমরা যেটা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া আপনারা জানেন যে আজকের দিনের পর মূলত 25 তারিখেই চূড়ান্তভাবে আসলে যারা এই যাচাই বাছাই শেষে প্রার্থী হবেন সব মিলিয়ে চূড়ান্তভাবে একটা প্রার্থীদের একটা লিস্ট প্রকাশ করা হবে। এরপর মূলত নির্বাচনী প্রচারণার যেই সময়ে সীমা সেটা বেঁধে দেওয়া হবে। এর আগে কিন্তু প্রত্যেকটা প্রার্থীর নির্বাচনের প্রচার যে আচরণবিধি সেই আচরণবিধির বিধি ভঙ্গ হবে বলে কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন। এখন পর্যন্ত যেই পরিস্থিতি বলছেন নির্বাচন কমিশন থেকে যে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। তবে আমরা জানি যে শিবিরের যেই প্যানেল রয়েছে সেই প্যানেলের একজন প্রার্থী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের কারণে তাকে সেই প্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি তার প্রার্থিতা স্থগিত করার জন্য এখানে আপিল করার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা শুনেছি। এখন পর্যন্ত তিনি আসেননি। এছাড়া আপনারা জানেন যে আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন হবে, প্রচারণা শুরু হবে 26 আগস্ট থেকে। এর আগে কেউ প্রচারণা করতে যেমন পারবেন না, এছাড়া কোনো ধরনের লিফলেট যাতে কোথাও না হয় সে বিষয়টা কিন্তু খুব কঠোরতার সাথেই দেখা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 48 জন ভিপি ও পদে কিন্তু লড়াই করে যাচ্ছেন। তো এই পর্যন্ত যদি বলা যায় যে খুব সুশৃঙ্খলভাবেই ডাকসু নির্বাচনের কার্যক্রম চলছে। তো সব মিলিয়েই ছিল এই মুহূর্তে। জেনারেল হাসপাতালের সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর কারণ উদ্ঘাটনে কিন্তু ময়নাতদন্তের কাজটি এরই মধ্যে শেষ হয়েছে এবং ময়নাতদন্ত যে চিকিৎসক এখানে করেছেন এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইসলাম, তিনি বলছেন যে তার শরীরে কিন্তু কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার প্রাথমিক সিমটম যেটি মনে করছেন তিনি যে পানিতে ডুবে মারা যাওয়ার সিমটম তিনি পাচ্ছেন। তবে ফরেনসিক পরীক্ষার জন্য কিন্তু তার দেহের বিভিন্ন অংশ সংরক্ষণ করা হয়েছে, সেগুলো ঢাকায় পাঠানো হবে এবং সেই রিপোর্ট আসার পরে চূড়ান্ত বিষয়টি তিনি বলতে পারবেন বলে জানিয়েছেন। এবং তার ভাই যে সাংবাদিক চিররঞ্জন সরকার তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তার কাছে এই লাশটি হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এখন এবং ফ্রিজার অ্যাম্বুলেন্স নিয়ে রাখা হয়েছে এখানে এবং মরদেহটি কিন্তু এখান থেকে সোজা নিয়ে যাওয়া হবে রাজধানীর সিদ্ধেশ্বরী যেখানে তিনি বসবাস করতেন সেই বাসায় এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে রাজধানীর সবুজবাগের যে বরদ্দেশ্বরী কালী মন্দির ও শ্মশান রয়েছে সেখানে কিন্তু তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে এখনো কিন্তু আইনগত যে প্রক্রিয়াগুলো রয়েছে যে এখানকার যে মামলার প্রক্রিয়া কিন্তু সেটি এখনো হয়নি এবং এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এখানে যে বিভুরঞ্জন সরকারের অনেক সহকর্মী এবং সংবাদকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার এই নিথর দেহকে ঘিরে যে এখানে একটি বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছে এবং তারা সকলেই বলছেন যে এরকম একজন সৎ এবং নির্ভীক সাংবাদিকদের চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু সমাজকে অনেক মেসেজ দিয়ে যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুর মান 78, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81। সিলেট বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70%। খুলনা বিভাগে বায়ুর মান 56, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। বরিশাল বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। রংপুর বিভাগের বায়ুর মান 64, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেট ও খুলনায় 56 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 78। বাইরের খবর।
গাজা সিটি এবং আশপাশের এলাকার দুর্ভিক্ষ মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেছেন। গাজা সিটির বাজারগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট, দুধ ও শিশু খাদ্য প্রায় শূন্য। খাদ্য ও পুষ্টির অভাব নিয়েই দিন যাপন করছে শত শত পরিবার। বাজারে মাংসের কোনো চিহ্ন নেই, প্রায় 4-5 মাস ধরে একেবারেই পাওয়া যাচ্ছে না। ডিম নেই, দুধ নেই, পুষ্টি সম্পূরক বাজারেও নেই। এগুলো সবই মৌলিক, যা মানুষের শরীরের জন্য অপরিহার্য। যেটুকু খাবার বাজারে পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে হওয়ায় হতাশ স্থানীয়রা। ময়দা সামান্য পরিমাণে পাওয়া যায়, তবে দাম এত বেশি যে কেউ কিনতে পারবে না। আজ ময়দার প্রতি কেজি দাম 150 শেকেল। আমার মাথার উপর ছাদি নেই, ময়দা কিভাবে কিনবো? রান্নার তেল সহ অন্যান্য মৌলিক জিনিসও সাধারণ মানুষ কিনতে পারছে না। জাতিসংঘের বিবৃতি বলছে দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়। এই দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা মনিটর আইপিসি জানায় গাজার প্রায় 5,14,000 মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সংখ্যা বেড়ে 6,41,000 ছড়াবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি, আইপিসির রিপোর্ট হামাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি, যা অসম্পূর্ণ। এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও ভুল বলে দাবি করেন তিনি। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজায় 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছেন আর অনাহারে মারা গেছেন 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু ও কিশোরদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নতুন করে অঞ্চলটি থেকে 90 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গাজার পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও ক্ষোভ তৈরি করেছে। ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেন, ওয়াশিংটনের মদদ ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না। অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশের দাবি জানায় বিক্ষোভকারীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের চেষ্টা হলে দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি সিএসির। রোজার আগেই নির্বাচনের জোর প্রস্তুতি, সংবিধানে এনপিআর করতে হলে বদলাতে হবে আইন। 300 আসনেই এককভাবে প্রার্থী দিতে চায় এনসিপি। সাংগঠনিক শক্তি অর্জনের চেষ্টায় নেতারা জাতীয় স্বার্থ ও মতাদর্শ বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত। এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নারী শিশু সহ একই পরিবারের 9 জন দগ্ধ, সবার অবস্থায় আশঙ্কাজনক। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।